আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হুমলুন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে চরম ঠান্ডা ও ঝড়ের প্রভাবে জীবন বিপর্যস্ত, 40-এর বেশি নিহত, স্কুল ও ফ্লাইট বন্ধ। মিশিগানে চালিত মাইলের উপরে কর আরোপের নতুন নীতি বিবেচনা করছে পরিবহন বিভাগ। মিনিয়াপলিসে আইস অভিযানের পর ফেসবুক ও ইনস্টাগ্রাম তালিকার লিংক ব্লক করেছে মেটা। ব্রিটেনে অতি দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, শিশুদের উপরে প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার ফিরছি বিস্তারিত সংবাদে। যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়ে 40-এর বেশি নিহত, উত্তর পূর্বে তুষারপাত, দক্ষিণে বরফ ও বিদ্যুৎ বিচ্ছিন্নতা। টেক্সাসে 3 ভাই বরফের জলাশয়ে পড়ে মারা গেছে। নিউ ইয়র্ক সিটিতে 8 জন মৃত, ফ্লাইট বাতিল, স্কুল বন্ধ, পরিবার হোটেলে আশ্রয় নিয়েছে। আবহাওয়া অফিস আরও ঝড় ও চরম ঠান্ডার সতর্কতা দিয়েছে। যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়ে এখন পর্যন্ত 40-এর বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তর পূর্বাঞ্চলে তুষারপাত ও দক্ষিণাঞ্চলে বরফের কারণে রাজ্যব্যাপী বিদ্যুৎ বিচ্ছিন্নতা চলছে, যেখানে প্রায় 5,50,000 মানুষ এখনও আলো ছাড়া। তাপমাত্রা -32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে এবং আরও শীতল আবহাওয়া আশঙ্কা করা হচ্ছে। টেক্সাসের বনহামের কাছে 3 ছোট ভাই বরফের জলাশয়ে পড়ে মারা গেছে। মা চেইন হ্যাঙ্গাম্যান তাদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন, তবে সকলকে রক্ষা করা সম্ভব হয়নি। ম্যাসাচুসেটস ও ওহাইওতে স্নো প্লোতে চাপা পড়ে 2 জন নিহত হয়েছেন। আরকানসাস ও টেক্সাসে স্লেজ দুর্ঘটনায় কিশোররা প্রাণ হারিয়েছে। নিউ ইয়র্ক সিটিতে 8 জন মৃত পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলে মিসিসিপি ও টেনেসিতে বরফের কারণে বিদ্যুৎ বিভ্রাট, রাস্তা ভেঙে পড়া এবং গাছ ও লাইন ক্ষতি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ইউএস-এর প্রায় 14,000 ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। নিউ ইয়র্ক সিটিতে তুষারপাতের কারণে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। ন্যাশভিল এলাকায় অনেক পরিবার হোটেলে শিফট হয়েছে যাতে শিশুর খাবার ও তাপমাত্রা বজায় থাকে। আবহাওয়াবিদরা আরও তুষার ঝড় ও চরম ঠান্ডার সতর্কতা জারি করেছেন। এই ভয়াবহ ঝড়ের ফলে যুক্তরাষ্ট্র জুড়ে জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে গেছে এবং জরুরি পরিষেবা ও সহায়তা প্রয়োজনীয় হয়ে উঠেছে। মিশিগানে ভয়াবহ শীতকালীন ঝড়ে জনজীবন বিপর্যস্ত। এলেগান কাউন্টির ফেনভিল সহ বিভিন্ন এলাকায় ভারী তুষারপাত ও হিমাঙ্কের নিচে তাপমাত্রায় ঘরবন্দি মানুষ। পিচ্ছিল রাস্তা ও হোয়াইট আউট পরিস্থিতিতে একাধিক মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়েস্ট মিশিগান অঞ্চল বর্তমানে ভয়াবহ শীতকালীন ঝড়ের কবলে। অ্যালেগান কাউন্টির ফেনভিল শহর সহ আশেপাশের এলাকাগুলোতে ভারী তুষারপাত ও হিমাঙ্কের নিচে তাপমাত্রা জনজীবন প্রায় স্থবির করে দিয়েছে। কয়েকদিন ধরে সড়কে পুরো বরফ জমে থাকায় চলাচল হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, বর্তমান তাপমাত্রায় মাত্র 30 মিনিটের মধ্যেই ফ্রস্ট বাইট বা ত্বক জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে হোয়াইট আউট পরিস্থিতির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে বহুগুণে। দীর্ঘদিন ঘরবন্দি অবস্থায় থাকতে থাকতে হতাশা বাড়ছে স্থানীয়দের মধ্যে। দৈনন্দিন কাজ, কেনাকাটা কিংবা স্বজনদের সঙ্গে দেখা সবকিছুই ব্যাহত হচ্ছে। ফেনভিলের বাসিন্দা ডেস্টিনি লোপেজ বলেন, তিনি বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটাতে কিংবা সাধারণ কেনাকাটার জন্য বাইরে যেতে পারছেন না। তার ভাষায়, আমি ফেনভিলেই আটকে আছি। এদিকে মঙ্গলবার ওয়েস্ট মিশিগানের বিভিন্ন কাউন্টিতে একের পর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। অ্যালেগান কাউন্টির I-196 মহাসড়কে 17টি গাড়ির সংঘর্ষের সব লেন বন্ধ হয়ে যায়, যেখানে 5টি সেমি ট্রাক জড়িত ছিল। একই দিনে কেন্ট কাউন্টির M6 মহাসড়কে প্রায় 30টি গাড়ির বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। কালামাজু ও ক্যাশ কাউন্টিতেও একাধিক সেমি ট্রাক দুর্ঘটনায় প্রধান মহাসড়ক সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। অটোয়া কাউন্টিতে বহু গাড়ি সড়ক থেকে ছিটকে পড়ার খবর পাওয়া গেছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী কয়েকদিনেও পরিস্থিতির বড় কোনো উন্নতির সম্ভাবনা নেই। কর্তৃপক্ষ জরুরি সেবা সচল রাখার চেষ্টা চালালেও তীব্র শীত ও তুষারপাত উদ্ধার ও পরিষ্কার কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। মিশিগানে গ্যাস ট্যাক্স আয় কমে যাওয়ায় বিকল্প হিসেবে রোড ইউসেজ চার্জ চালুর কথা ভাবছে এমডিওটি। এতে জ্বালানির বদলে চালিত মাইলের উপরে কর আরোপ করা হবে। বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি বাড়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি এখন গবেষণা পর্যায়ে রয়েছে। মিশিগান রাজ্য সরকার ক্রমশ কমে আসা গ্যাস ট্যাক্স আয়ের বিকল্প হিসেবে একটি নতুন পদ্ধতি বিবেচনা করছে, যার নাম রোড ইউজেস চার্জ। বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়ার ফলে রাজ্যের গ্যাস ট্যাক্স থেকে প্রাপ্ত আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে, যা সড়ক রক্ষণাবেক্ষণের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবার মিশিগান ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন বা এমডিওটি এবং টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি এ বিষয়ে একটি গবেষণা ও পাইলট প্রকল্প নিয়ে প্রথম বৈঠক করে। প্রস্তাবিত রোড ইউজেস চার্জে চালকদের জ্বালানি ব্যবহারের ভিত্তিতে নয়, বরং তারা কত মাইল গাড়ি চালাচ্ছেন তার ওপর কর ধার্য করা হবে। এতে গ্যাস চালিত, হাইব্রিড এবং বৈদ্যুতিক সব ধরনের যানবাহনই অন্তর্ভুক্ত থাকবে। এমডিওটির মতে বর্তমানে পুরনো ও কম জ্বালানি দক্ষ গাড়ির মালিকরা তুলনামূলক বেশি কর দিচ্ছেন। নতুন এই পদ্ধতি আয়ের ভারসাম্য ও ন্যায্যতা নিশ্চিত করতে পারে। তবে মাইলেজ কিভাবে ট্র্যাক করা হবে, যেমন ওডোমিটার অ্যাপ বা টেলিমেট্রিক্স ব্যবহারের মাধ্যমে, তা নিয়ে গোপনীয়তার প্রশ্ন উঠছে। রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে এটি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে এবং জনসাধারণকে সচেতন ও সম্পৃক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সকল বৈঠক জনগণের জন্য উন্মুক্ত থাকবে। মেটা ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে আইস লিস্ট শেয়ার করা বন্ধ করেছে। এতে হাজারো আইস এজেন্টের নাম ও ছবি আছে বলে দাবি করা হয়। মেটা বলেছে এটি ব্যক্তিগত তথ্য লঙ্ঘন এবং সামাজিক নিরাপত্তার কারণে লিঙ্ক ব্লক করা হয়েছে। এই পদক্ষেপ আসে মিনিয়াপলিসে আইস অভিযানের পর উত্তেজনার মধ্যে। মেটা সম্প্রতি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং থ্রেড প্ল্যাটফর্মে আইস লিস্ট শেয়ার করা বন্ধ করেছে। এই ওয়েবসাইটে দাবি করা হচ্ছে সেখানে হাজার হাজার ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টদের নাম ও ছবি সংরক্ষিত আছে। মেটা জানিয়েছে এটি ব্যক্তিগত তথ্যের উন্মুক্ত প্রকাশ এবং তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে। যারা পোস্ট করার চেষ্টা করেছেন তাদেরকে সতর্কতা জানানো হয়েছে বা পোস্ট আপলোড ব্যর্থ হয়েছে। এই পদক্ষেপ আসে মিনিয়াপলিসে আইস অভিযানের পর, যেখানে হাজারো মানুষ গ্রেফতার হয়েছে এবং 2 জন নিহত হয়েছে। স্থানীয়রা সামাজিক মাধ্যম ও এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে আইস যানবাহন ও এজেন্টদের অবস্থান ট্র্যাক করছিল। মেটার স্পোকসপারসন অ্যান্ডি স্টোন বলেছে ব্যক্তিগত তথ্য শেয়ার বা চাওয়া নিষিদ্ধ এবং এ কারণে এই লিঙ্ক ব্লক করা হয়েছে। আইস লিস্টের প্রতিষ্ঠাতা ডমিনিক স্কিনার জানান, এই ওয়েবসাইট এজেন্টদের ক্ষমতার অপব্যবহার নজরদারির জন্য তৈরি করা হয়েছে। তবে ট্রাম্প প্রশাসন এটিকে ডগজিং এবং অফিসারদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ বলেছে। এর আগে অ্যাপল ও গুগলও আইস ব্লক অ্যাপ সরিয়ে ফেলেছিল, কারণ এটি এজেন্টদের শনাক্ত ও ট্র্যাক করত। মেটা বলেছে এই পদক্ষেপের উদ্দেশ্য হল সর্বজনীন নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করা। মিনিয়াপলিসে অভিবাসন এজেন্টদের হাতে 2 নাগরিক নিহত হওয়ার পর শহরে শোক, ভয় ও প্রতিবাদ বিরাজ করছে। রাস্তায় এন্টি-আইস পোস্টার, স্বেচ্ছাসেবকরা খাবার বিতরণ ও নজরদারি করছেন। স্কুল বন্ধ, অনলাইন ক্লাস এবং প্রতিবাদ মিছিল সহ দৈনন্দিন জীবন ব্যাহত হয়েছে। বাসিন্দারা বলছেন, আমাদের নিরাপত্তা এখনই ঝুঁকিতে। মিনিয়াপলিসে অভিবাসন এজেন্টদের হাতে 2 আমেরিকান নাগরিক নিহত হওয়ার পর শহর জুড়ে শোক ও ভয় বিরাজ করছে। রাস্তায় অ্যান্টি আইস পোস্টার, আপনার অধিকার জানুন, ফ্লায়ার এবং প্রতিবাদের ছাপ প্রতিটি কোণে দেখা যাচ্ছে। বাসিন্দারা জানিয়েছেন সাধারণ কাজকর্ম করলেও যেন সবকিছু এখন ভীতিকর মনে হয়। শহরে 3000 ফেডারেল এজেন্ট মোতায়েনের পর অনেকেই স্বেচ্ছাসেবক হয়ে অভিবাসী নজরদারি, খাবার বিতরণ এবং স্কুলের আশেপাশে মানব শ্রেণী তৈরি করেছেন। 41 বছর বয়সী স্টিভেন ইয়ং তার কর্পোরেট চাকরি ছেড়ে শহরের নাগরিকদের সাহায্যে যুক্ত হয়েছে। তিনি স্থানীয় সিগন্যাল গ্রুপের মাধ্যমে আইস উপস্থিতি খুঁজে বের করে সরাসরি বাধা দেওয়ার বা রেকর্ড করার চেষ্টা করেন।
ডায়োস হাবলা হই চার্চের পাস্টর সার্জিও অ্যামোজকুয়া 4,700 স্বেচ্ছাসেবক নিয়োগ করেছেন, যার প্রায় 28,000 পরিবারের কাছে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন। শহরের স্কুলগুলিতেও প্রভাব পড়েছে। অভিবাসী পরিবারের অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠাতে অনীহা প্রকাশ করছেন। কিছু স্কুল অনলাইনে ক্লাস শুরু করেছে। শহরে প্রতিবাদ এখন দৈনন্দিন ব্যাপার। হাজার হাজার মানুষ শীতের মধ্যেও মিছিল ও রাস্তায় শান্তিপূর্ণ প্রতিবাদ চালাচ্ছেন। স্বেচ্ছাসেবকরা খাবার, পানীয় ও হ্যান্ড ওয়ার্মার বিতরণ করছে। বাসিন্দারা বলছেন, আমাদের নিরাপত্তা এখনই ঝুঁকিতে ফেলতে হবে, না হলে তারা আরও হত্যা করবে। ট্রাম্প প্রশাসনের প্রথম 9 মাসে যুক্তরাষ্ট্রের ভেতরে আইসের গ্রেপ্তার ও বহিষ্কার কার্যক্রম ব্যাপকভাবে বেড়েছে। ইউসি বার্কলির রিপোর্টে বলা হয়েছে, অপরাধে দণ্ডিত নন এমন অভিবাসীদের গ্রেপ্তারে 7 গুণ বৃদ্ধি পেয়েছে। সীমান্তের বাইরে রাস্তায় গ্রেপ্তার এবং আটক কেন্দ্র সম্প্রসারণে এই প্রবণতা আরও জোরালো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রথম 9 মাসে অভিবাসন আইনের প্রয়োগে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ে যুক্তরাষ্ট্রের ভেতরে, বিশেষ করে সীমান্তের বাইরে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসের মাধ্যমে গ্রেফতার ও বহিষ্কার কার্যক্রম নাটকীয়ভাবে বেড়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলির গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী অপরাধের দায়ে কারাগারে না থাকা অভিবাসীদের রাস্তায় ধরে আইসের হেফাজতে নেয়ার ঘটনায় 11 গুণের বেশি বেড়েছে। এর ফলে যেসব অভিবাসীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি দণ্ড নেই, তাদের গ্রেফতার 7 গুণ বৃদ্ধি পেয়েছে। যদিও অপরাধে দণ্ডিত ব্যক্তিদের গ্রেফতারও প্রায় 30% বেড়েছে, তবে তা তুলনামূলকভাবে অনেক কম। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন গ্রেফতারের ক্ষেত্রে অপরাধমূলক ইতিহাসকে অগ্রাধিকার না দেওয়ার সিদ্ধান্ত নেয় এই প্রবণতা তৈরি হয়েছে। যদিও প্রশাসন বারবার দাবি করে আসছে তাদের লক্ষ্য সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীরা। বাস্তবে গ্রেফতার হওয়া অনেকেরই কোনো অপরাধের রেকর্ড নেই। এদিকে সীমান্তে গ্রেফতার কমে যাওয়ায় আইসের আটক কেন্দ্রগুলোতে জায়গা বেড়েছে। কংগ্রেসের অতিরিক্ত অর্থায়নে আটক সজ্জার সংখ্যা প্রায় 3 গুণ করা হয়েছে। একই সঙ্গে জামিন সীমিত করায় আটক অভিবাসীদের মুক্তির হার কমে গেছে। বিশ্লেষকরা বলছেন, আটক অবস্থায় মামলা না লড়ার প্রবণতা বাড়ায় বহিষ্কারের হারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রে 35টি অ্যাডভোকেসি গ্রুপ ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে মর্গেজ ক্রেডিট স্কোর নীতিতে হঠাৎ পরিবর্তন এড়াতে। তারা বলছে, ভুলভাবে বাস্তবায়ন করলে 2008 সালের মতো আর্থিক সংকট এবং করদাতাদের ব্যয়বহুল বেল আউট ঘটতে পারে। নতুন মডেল একসাথে চালু ও স্বচ্ছ তথ্য প্রকাশের উপরে জোর দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের 35টি স্বেচ্ছাসেবী ও অ্যাডভোকেসি গ্রুপ ট্রাম্প প্রশাসনের হাউজিং নিয়ন্ত্রণকে সতর্ক করেছেন, যাতে মর্টগেজ ক্রেডিট স্কোর নীতির পরিবর্তনগুলোর সমাধানে বাস্তবায়িত হয়। গ্রুপগুলো অভিযোগ করেছেন, অনিয়ন্ত্রিত বা দ্রুত পরিবর্তন আবারও 2008 সালের মতো আর্থিক সংকট এবং করদাতাদের ব্যয়বহুল বেল আউটের ঝুঁকি বাড়াতে পারে। গ্রুপগুলো মূলত 3টি বিষয়ের ওপর জোর দিয়েছেন। প্রথমত, ল্যান্ডারদের জন্য নতুন ও প্রথাগত ক্রেডিট স্কোর মডেলের মধ্যে বেছে নেওয়ার সুযোগ সাবধানে পরিচালনা করতে হবে। ভুলগুলো পরিবর্তন করা হলে মর্টগেজ লেনদেন জটিল, মূল্যায়ন অস্পষ্ট এবং ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের আর্থিক অবস্থা দুর্বল হতে পারে। দ্বিতীয়ত, সব নতুন স্কোর মডেল একসাথে চালু করা উচিত। ধাপে ধাপে বাস্তবায়ন করলে করদাতা, লেন্ডার ও ঋণ গ্রহীতাদের জন্য ব্যয় বৃদ্ধি এবং ঝুঁকি মূল্যায়নে সমস্যা হতে পারে। তৃতীয়ত, নতুন ক্রেডিট স্কোর মডেল যাচাই ও অনুমোদনের তথ্য প্রকাশ করতে হবে। স্বচ্ছতা লেন্ডার এবং অন্যান্য স্টেক হোল্ডারের জন্য স্থানান্তর প্রক্রিয়া সহজ করবে। গ্রুপগুলো সতর্ক করেছেন, অতীতের নীতিগুলো অপ্রস্তুত পরিবারের ওপর বাড়ি কিনতে চাপ দিয়েছিল, যার ফলে মর্টগেজ ডিফল্ট ও 2008 সালের আর্থিক সংকট তৈরি হয়েছিল। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ডেলিভারি অ্যাপ কর্মীদের অধিকার রক্ষা করতে নতুন ন্যূনতম বেতন ও টিপিং নীতি ঘোষণা করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন, এতে ভোক্তাদের খরচ বাড়তে পারে এবং ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে চাপের মুখে ফেলতে পারে। মেয়রের লক্ষ্য শ্রমিকদের ন্যায্য বেতন নিশ্চিত করা হলেও এফোর্ডেবিলিটি চ্যালেঞ্জের সমাধান প্রয়োজন।
নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি প্রথম দিন থেকেই অ্যাফোর্ডেবিলিটি বা নাগরিকদের জন্য শহর সাশ্রয়ী করার প্রতিশ্রুতির সঙ্গে কিছু বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন। তিনি ডেলিভারি অ্যাপ কর্মীদের অধিকার সুরক্ষায় জোর দিচ্ছেন। সম্প্রতি তিনি একটি ডেলিভারি অ্যাপ কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন, যা শহরের শ্রম আইন ভঙ্গের অভিযোগে করা হয়েছে। মামদানি নির্দেশ দিয়েছেন যে সকল ডেলিভারি অ্যাপ কোম্পানি শ্রমিকদের জন্য আপডেট করা ন্যূনতম বেতন এবং টিপিং কাঠামো মানতে হবে। এই পদক্ষেপে কর্মীদের জন্য বেতন বৃদ্ধি হলেও বিশেষজ্ঞরা মনে করছেন যে এর ফলে সাধারণ ভোক্তাদের খরচ বেড়ে যেতে পারে। নতুন নীতি অনুসারে ডেলিভারি অ্যাপ কর্মীদের বেতন অনেক ইএমএস বা ফায়ার সার্ভিস কর্মীর চেয়ে বেশি হবে। একটি প্রতিবেদন অনুযায়ী টিপিং কাঠামো পরিবর্তনের ফলে বছরে প্রায় $550 মিলিয়ন অতিরিক্ত খরচ ভোক্তাদের ওপর পড়তে পারে। মেয়র মামদানি বলেন, ডেলিভারি ওয়ার্কার্স শহরের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, তাদের ন্যায্য বেতন দেওয়া হবে। তবে ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, খরচ বাড়লে ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কমিয়ে দিতে পারে কর্মঘণ্টা, কর্মী সংখ্যা বা বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া মেয়র বলেন, অ্যাফোর্ডেবিলিটি কেবল পণ্যের দাম নয়, বরং শ্রমের মর্যাদা সম্পর্কিত। সুতরাং এনওয়াইসির অ্যাফোর্ডেবিলিটি নিশ্চিত করতে শ্রমিক ও ব্যবসায়িক দিকের মধ্যে সমন্বিত সমাধান প্রয়োজন। ব্রিটেনে অতি দরিদ্র মানুষের সংখ্যা রেকর্ডে। নতুন রিপোর্টে দেখা গেছে প্রায় 68 লক্ষ মানুষ অত্যন্ত দারিদ্র্য সীমায় বসবাস করছে। শিশু দারিদ্র্য সবচেয়ে বড় উদ্বেগ। পাকিস্তানি ও বাংলাদেশি অনাবাসী পরিবারদের মধ্যে হার বেশি। স্টারমার সরকার কল্যাণ সুবিধা বাড়ালেও বিশেষজ্ঞরা বলছেন, আরও কার্যকর পদক্ষেপ ছাড়া শিশু দারিদ্র্য কমানো সম্ভব নয়। ব্রিটেনে অতি দরিদ্র মানুষের সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। জোসেফ রাউন্ড্রি ফাউন্ডেশনের নতুন রিপোর্টে দেখা গেছে, বর্তমানে প্রায় 68 লক্ষ ব্রিটিশ বাসিন্দা অত্যন্ত দরিদ্র সীমায় বসবাস করছেন। মোট দারিদ্র্যের হার সামান্য কমে 21% হলেও অতি দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে গেছে 8% থেকে 10%। সবচেয়ে উদ্বেগজনক হল শিশু দারিদ্র্য। প্রায় 45 লক্ষ শিশু এই অবস্থার মধ্যে আছে। রিপোর্ট অনুযায়ী ব্রিটেনে বাবা মা ও 2 শিশু সম্বলিত পরিবারের আয় যদি দেশের গড় আয়ের 40% কম হয় এবং বাড়ি ভাড়া ও ঋণের কিস্তি পরিশোধের পর হাতে বছরে 16,400 পাউন্ডের কম থাকে, তবে তাদের অতি দরিদ্র বলা হয়। বিশেষভাবে পাকিস্তানি ও বাংলাদেশীয় অনাবাসী পরিবারগুলোর মধ্যে দারিদ্র্যের হার বেশি। স্টারমার সরকার সম্প্রতি 2017 সালে আরোপিত বিধি নিষেধ তুলে দিচ্ছে, যাতে স্বল্প আয়ের পরিবারের তৃতীয় বা তার বেশি সন্তানও সরকারি কল্যাণ সুবিধা পেতে পারে। তবে ফাউন্ডেশন সতর্ক করেছে, একমাত্র এই পদক্ষেপ যথেষ্ট নয়। শিশু দারিদ্র্য কমাতে আরও কার্যকর নীতি ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন, নতুবা শিশুদের পুষ্টি, স্বাস্থ্য ও ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে আরোপিত শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে। বিষয়টি জানিয়েছেন আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন বাংলাদেশের উপরে শুল্ক কমানোর বিষয়ে আন্তরিক এবং শিগগিরই ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। তবে বিদ্যমান 20% শুল্ক কতটা কমানো হবে তা এখনও নির্ধারিত নয়। লুৎফে সিদ্দিকী জানান, যুক্তরাষ্ট্রের অশুল্ক নীতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া প্রায় $600 কোটি বাণিজ্য ঘাটতি কমায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপরে বাণিজ্য বাধা কমাতে আগ্রহী। তিনি আরও জানিয়েছেন, ইইউ কমিশনারদের সঙ্গে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি FTA নিয়ে আলোচনা হয়েছে। ইইউ প্রক্রিয়াটি ধীরে এগুচ্ছে, তবে বাংলাদেশের জন্য এগুলো গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইইউ উভয়ের সঙ্গে বাণিজ্য আলোচনার মাধ্যমে বাংলাদেশের জন্য ইতিবাচক সিদ্ধান্ত আশা করা যাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম জি24 ঘণ্টায় দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার নতুন রাজনৈতিক বক্তব্য প্রকাশ করেছে ভারতীয় মিডিয়া। সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বাংলাদেশের আইনের শাসন ভেঙে পড়েছে এবং মব সন্ত্রাস, গণগ্রেপ্তার ও অর্থনৈতিক সংকট বেড়েছে। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগের উপরে থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনা উচিত। শক্তিশালী বিরোধী দল ছাড়া সংসদ কার্যকর হয় না বলেও মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে বিএনপি তারেক রহমানের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। পাশাপাশি সংখ্যালঘু নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং চরমপন্থা নিয়ে উদ্বেগ জানান।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের স্থিতিশীল এবং বিশ্বাসযোগ্য অংশীদার চায় ভারত। দল পুনর্গঠনে নতুন প্রজন্মের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। তবে দল নিষিদ্ধ থাকায় তা কঠিন বলে মন্তব্য করেন। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।